অংশ, সংক্ষেপিত। তো যাই হোক, অরণ্যভূমি থেকে শুরু করে সপ্তগ্রাম এমনকি সুদূর মুঘল শাসিত দিল্লি পর্যন্ত এর কাহিনী প্রসারিত হয়েছে। মৃণালিনীতে একাদশ শতকের মুসলমান রঙ্গবিজয়ের যুগের কাহিনী। এই উপন্যাসের গুরুত্ব বখতিয়ার খিলজির নেতৃত্বে সপ্তদশ অশ্বারোহী নদিয়া জয়ের ঘটনায় লক্ষণ সেন চরিত্রের ঐতিহাসিক কলঙ্ক মোচনের জন্য প্রকৃত সত্যানুসন্ধান, বিশ্বাসঘাতক রাজপুরুষ পশুপতি চরিত্রের দৃষ্টান্ত দান, নাভ জাল পাতে যুদ্ধ করে না, হেমচন্দ্র প্রণয়িনী মনোরমার রহস্যময়ী নারী প্রকৃতির চিত্রাঙ্কন। যাই হোক, এই হলো আলোচনা। এছাড়া আছে চন্দ্রশেখর, যেখানে শৈবলিনীকে আমরা পাচ্ছি, প্রতাপকে আমরা পাচ্ছি। প্রতাপ আর শৈবলিনীর যে একটা বাল্য প্রণয় ছিল, সেই প্রণয় ব্যর্থ হয় এবং শৈবলিনীর সাথে চন্দ্রশেখরের বিবাহ পায়, এবং তাদের প্রণয় ব্যর্থ যখন হয়ে যাচ্ছে তখন নাটকীয় ঘটনা বিবরণে এই উপন্যাসের মূল কাহিনী কেন্দ্রীয় বিষয় হয়ে উঠেছে তাদের বাল্য প্রণয়। প্রথমে শৈবলিনীর সাথে চন্দ্রশেখরের বিবাহ। চন্দ্রশেখর ছিল একজন প্রকৃত সিদ্ধ পুরুষ, এবং তার সাথে শৈবলিনীর যখন বিবাহ হয়, শৈবলিনী কিন্তু সুখী হতে পারে না। চন্দ্রশেখরও তাকে কোনো বাঁধনে আটকে রাখেনি, কিন্তু পরে প্রতাপের সাথে যখন দেখা হয়, সেখানে দেখা যাচ্ছে প্রতাপ আর শৈবলিনী যখন জলে ডুবে যাচ্ছে, শৈবলিনী, চন্দ্রশেখর গিয়ে তাকে বাঁচাচ্ছে। তো যাই হোক, চন্দ্রশেখর আর প্রতাপ আর শৈবলিনীর যে বাল্য প্রণয় ছিল, এবং তার যে একটা সেই ফ্ল্যাশব্যাকে দেখানো হচ্ছে যে বাল্য প্রণয়ে তাদের প্রণয় ব্যর্থ হয়েছে, সেটাই এখানে বিষয়বস্তু হয়ে উঠেছে, প্রধান বিষয়বস্তু। এছাড়া ইতিহাস ও মানব চরিত্রের সার্থক সংযোগ ঘটিয়েছে মানব চরিত্র আর ইতিহাসের সাথে যোগাযোগ সাধন করেছে রাজসিংহ উপন্যাসে। তিনি যোগাযোগ সাধন করেছেন। ঔরঙ্গজেব এবং রাজসিংহের যে যুদ্ধ বর্ণনার মধ্যে দিয়ে হিন্দু দিগের বাহুবল প্রকাশ করাই রাজসিংহ উপন্যাসের মূল প্রতিপাদ্য ছিল। যুদ্ধের উপলক্ষ রূপনগরের রাজকুমারী চঞ্চল কুমারীর পানি গ্রহণ। এখানে রাজসিংহ, ঔরঙ্গজেব, উন্নিশা, এই চরিত্রগুলো ঐতিহাসিক, বাকি চরিত্রগুলো ছিল কাল্পনিক। যেখানে এই উপন্যাসের বৈশিষ্ট্য হচ্ছে ইতিহাস আর কল্পনার মধ্যে যথোচিত সংযোগ সাধন, ঐতিহাসিক চরিত্রগুলোর মধ্যে সঙ্গতি রক্ষা এবং তাদের মধ্যে মানব জীবনের সাধারণ কামনা বাসনার প্রকাশ। এপিক উপন্যাসের উপযোগী ভাবগম্ভীর পরিবেশ সৃষ্টি, কাহিনীর মধ্যে উদ্দাম গতি সঞ্চার, এবং রবীন্দ্রনাথের ভাষায় কিছু দূর তাহাদের পশ্চাতে অনুসরণ করিলে দেখা যায় নির্ঝরগুলো নদী হইতেছে গতি গভীরতর হইয়া ক্রমশই প্রশস্ততর হইয়া মহাবলে অগ্রসর হইতেছে, সমুদ্রের মধ্যে পরিণামপ্রাপ্ত হইবার পূর্বে তাহার বিরাম নাই। যুদ্ধ বর্ণনা, চিত্রে বাস্তবতা রক্ষা, ইতিহাস রস সঞ্চার, এইগুলো সব হয়েছে। আনন্দমঠ এবং দেবী চৌধুরানীতে আমরা সীতারামেও পাচ্ছি যে আনন্দমঠে দেশপ্রেম, বন্দে মাতরম গান আছে, মন্ত্রসঙ্গীত, এবং দেবী চৌধুরানীতে প্রফুল্লের মধ্যে দিয়ে গীতার নিষ্কাম কর্মের ভাবাদর্শ আছে। সীতারামে হিন্দু সাম্রাজ্য স্থাপনের আদর্শ প্রতিফলিত হচ্ছে। যুগলাঙ্গরীয় বা রাধারানী উপন্যাসের ক্ষেত্রে এখানে ছোটদের অভ্যুদয় সুক্তারা, যাই হোক, যুগলাঙ্গরীয় উপন্যাস 1874 দেখলাম প্রকাশিত হচ্ছে, দেখলে তোমরা। এছাড়া সামাজিক উপন্যাসের মধ্যে এই যে জন্ম থেকে বাংলা উপন্যাস সমাজে সত্য উদ্ঘাটনের ভূমিকায় ভূমিলগ্ন আলাল বা হুতমে দুই লেখকেরই পথ চলা শুরু সমকালীন সমাজের দিকে তাকিয়ে। এখানে আর কিছু বিশেষ তোমাদের, এবার আছে বিষবৃক্ষ উপন্যাসের কথা। কৃষ্ণকান্তের উইল বঙ্গদর্শনে প্রথম প্রকাশ পাচ্ছে 1282 বঙ্গাব্দে। আর প্রায় 15 বছর পর বড় ইন্দিরা উপন্যাস, ছোট ইন্দিরার প্রকাশ বঙ্গদর্শনের প্রথম বর্ষের চৈত্র সংখ্যায় 1873। ইন্দিরা উপন্যাসের কথা আমি বলেছি, আত্মকথনধর্মী একটি উপন্যাসের নাম বলো বঙ্কিমচন্দ্রের যদি থাকে, উত্তর হবে ইন্দিরা। আর বিষবৃক্ষ উপন্যাস মুদ্রিত হওয়ার পরেই কিন্তু কৃষ্ণকান্তের উইল প্রকাশিত হয়েছিল। রজনী উপন্যাসের কথা বলেছি। লাস্ট ডে অফ পম্পেই নাটকে নিদিয়ার অনুসরণে অন্ধ ফুলওয়ালির রজনীর জীবনচিত্র বাংলা উপন্যাসের মনস্তত্ত্বের সূচনা। লিটনের লাস্ট ডেজ অফ পম্পেই বাংলা অনুসরণ করে লিখেছিলেন রজনী উপন্যাস। যাই হোক, এই পর্যন্তই বঙ্কিমচন্দ্রের আলোচনা। আজকের ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল